আর তোমরা মানো বা না মানো, সত্যি এটাই যে এখন এটা আমারও বাড়ি। তোমার কি মতলব বলো তো শাওন? এই বাড়ির সবার কাছ থেকে তোমায় মুখ শুনতে হচ্ছে বলে তুমি আমার বৃষ্টির কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছ? না কাকিমা, আমি তো সারাদিন তোমাদের সব কথা, অভিমান, আক্রোশ সব মুখ বুঝে হজম করছি, কিন্তু তার জন্য এই বাড়ির মূল্যবোধ, এই বাড়ির সংস্কার এসব পাল্টে যাক আমি চাই না। দুদিনের মেয়ে আমার বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছ, তুমি আমায় শেখাবে মূল্যবোধ, সংস্কার? ভরা বিয়ের বাড়ির মধ্যে নিজের বাবার নাক কাটালে তখন কোথায় ছিল তোমার এই সংস্কার? স্যার, আপনি আর কতদিন এভাবে রোদ জল ঝড়ে দাঁড়িয়ে নিজেকে কষ্ট দেবেন? দেখছেন তো স্যার, কিছুতেই আপনাকে ভেতরে ডাকছেন না। স্যার, যতদিন না নিজের থেকে আমাকে ভেতরে ডাকছেন ততদিন আমি এখানেই দাঁড়িতাম, এক পাও নড়ব না। কিন্তু একবার ভাবুন তো, বড় মা শাওন ম্যাডাম যদি একবার আপনাকে এইভাবে দেখেন, তারা মনে কতটা কষ্ট পাবেন। আমি ওনাদের কথা ভেবে আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে ফিরে যান স্যার। না দাদা, অপেক্ষা আমাকে করতেই হবে, কারণ আমি জানি স্যার আমাকে যতটা ভালোবাসতেন এখন ঠিক সেই পরিমাণই অভিমান করে রয়েছেন আমার ওপর। স্যার ভাবছেন যে আমি ওনার বিশ্বাস ভেঙেছি, তাই আমাকে নিজের পরিশ্রম আর বিশ্বাস দিয়েই স্যারের এই বিশ্বাস আবার অর্জন করতে হবে। স্যার যতদিন না নিজের থেকে এসে আমাকে ডাকছেন ততদিন আমি রোজ এখানে এসে ওনার ডাকের অপেক্ষা করব, কারণ আমি তো জানি যে আমি কোনো ভুল করিনি, স্যারকে ঠকাইনি। আমার বিশ্বাস আছে নিজের ওপর, আর আমার নিজের ঈশ্বরের ওপরেও ভরসা আছে। আমি জানি ভক্তের শ্রদ্ধা আর ভক্তি দেখে তার ডাকে ঈশ্বর একদিন ঠিক সাড়া দেবে। সত্যি ধন্য আপনার ভক্তি, আপনি এত ভালোবেসে শ্রদ্ধা করেও ওনার থেকে এতটা দূরে সরে যাবেন, এটা কিন্তু আমরা কেউ আশা করিনি। স্যারের আমার প্রতি রাগ আমাকে ওনার থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে, কিন্তু আমি এটা জানি যেদিন ওনার রাগ কমবে সেদিন উনি আমাকে আবার ভেতরে ডেকে নেবেন, কারণ আমি এটা বিশ্বাস করি যে রাগের চেয়ে ভালোবাসা, বিশ্বাস অনেক বড়। রাগ অভিমানের এই পাহাড়কে টলিয়ে একদিন ভালোবাসা, বিশ্বাস ঠিক জিতে যাবে। আমিও ভগবানের কাছে কামনা করব যেন মন্ত্রীমশাইয়ের সব অভিমানের পাহাড় একদিন ভেঙে চুরমার হয়ে যায়। কাকিমা, বাবার ক্ষতি হোক, বাবার অসম্মান হোক, এমন কোনো কাজ আমি স্বেচ্ছায় কোনোদিন করিনি। মানছি আমার কিছু ভুলে বাবা খুব কষ্ট পেয়েছে, বাবাকে কষ্ট পেতে হয়েছে, কিন্তু সেই কষ্ট আমি বাবাকে দিতে চাইনি। সব সময় আমি আমার বাবাকে প্রোটেক্ট করে রাখতে চেয়েছি, ভালো রাখতে চেয়েছি, আর সারা জীবন সেটাই চাইবো। আর তোমরা মানো বা না মানো, সত্যি এটাই যে এখন এটা আমারও বাড়ি। আমিও এই বাড়ির একজন সদস্যের মতনই এখানে আছি। তোমাদেরকে ভালোবাসা, তোমাদেরকে ভালো রাখা, এটা এখন আমারও কর্তব্য। তোমাদের প্রতি ভালোবাসা নিয়ে, একটা অধিকার বোধ নিয়ে আমি। কিসের অধিকার? কে দিয়েছে তোমাকে এই অধিকার বোধ? কাউকে কেন দিতে হবে কাকিমা? শুভর স্ত্রীর পরিচয়, এই অধিকার বোধ আমি পেয়েছি। ও মা গো রীতা, এ মেয়ের কি চোপা হয়েছে গো? সত্যি তোমার কপালটা না পুরো বেগুন পোড়ার মতো পুড়েছে গো, পুরো একেবারে কালো কয়লা হয়ে গেছে। কোথায় শ্রীপর্ণার মতো একটা লক্ষ্মী মেয়ে, আর কোথায় এই অলক্ষ্মী এসে জুটলো ঘাড়ে? ও রীতা, বলছে কি এ মেয়ে তো অটোওয়ালা, লাইটওয়ালা, সবাইকে বাড়ি এনে খাতির করছে গো, আর বাড়ির লোকে সারে সর্বনাশ করে যাচ্ছে। কিছু বলো। আমায় অলক্ষ্মী, অপয়া আর অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমি এই বাড়ির জন্য খারাপ কিচ্ছু করছি না। একজন মানুষ অতিথি হিসাবে দরজায় এসে দাঁড়ালো, জল চাইলো, তাকে জল দেওয়াটা আমার কর্তব্য, আমার ধর্ম বলে মেনেছি আমি। আমার বাবা, কাকাই, কাকিমা এরা সবসময় আমাকে এই শিক্ষাই দিয়েছে, শত্রুও যদি জল চায় তাহলে তাকে জলটা দিতে হয়। কাকিমা, আমি নিজের তরফ থেকে সবটা করার চেষ্টা করছি, নিজের সব দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করছি। সবাইকে আপন বলে মেনে নিয়েছি, সবাইকে ভালোবেসে কাছে টেনে নিতে চাইছি। তোমরা শুধু দয়া করে আমাকে এই সুযোগটা করে দিও। হ্যাঁ, তোকে সুযোগ দি, আর তুই মিষ্টি কথা বলে আমাদের সবার পিঠে ছুরি গেঁথে দে। আর এটা ছাড়া তুই পারিস কি বল? মা, দেখেছো শাওন ম্যাডামের মুখে কেমন খই ফুটছে? সিরিয়ালের হিরোইনের মতো ডায়ালগ বাজি দিয়ে যাচ্ছে। সেই তো
বিয়ের পর থেকে একটা টাকা ছাড়লো না, শুধু কই ফুটিয়ে যাচ্ছে আর অন্ন ধ্বংস করছে। না বাবা শোনো, এ মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। তার চেয়ে না ওকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর শ্রীপর্ণাকে বাড়ির বউ করে আনার রাস্তাটা ফাঁকা করতে হবে। আর তারপরও বউ হয়ে এলে আমি ওই ভালো ভালো শাড়ি গয়না সব কিছু করে হাতিয়ে নেবো। কিন্তু কিভাবে করবেটা কি? ওই মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়, আর শ্রীপর্ণাকে এ বাড়ির বউ কর। আর সেটাই হবে আজ থেকে আমাদের একমাত্র লক্ষ্য। শুভ, আরে শরৎ স্যার, আপনি এখানে কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি এখানে বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছো কেন? না আসলে আমি অবশ্য ভালোই হলো তোমাকে এখানে পেয়ে, কারণ আমি আসার আগেই ভাবছিলাম যে তোমার দেখা পাবো কিনা। আর মন্ত্রীমশাইয়ের বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার দেখা পেয়ে গেলাম। এবার আমার সঙ্গে ভেতরে এসো, জরুরি কথা আছে। না স্যার, আমার ভেতরে যাওয়ার অনুমতি নেই। তার মানে স্যার তোমাদের বিয়েটা নিয়ে তোমার ওপর এখনো খুব রেগে আছেন, তাই না? আমি সবটাই জানি শুভ, কিভাবে কি হয়েছে, কেন হয়েছে, এসব নিয়ে তো নিউজে প্রচুর চর্চা হয়েছে। তাই তোমাকে আমি আলাদা করে আর কিচ্ছু জিজ্ঞেস করব না। তবে জানো তো শুভ, আমি বিশ্বাস করি যে পৃথিবীতে যা কিছু ঘটে তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে, আর এটার পেছনেও কোনো কারণ আছে। তাই বলে সারা জীবন একই রকম পরিস্থিতি থাকবে তার তো কোনো মানে নেই। আমিও সেটাই বিশ্বাস করি শরৎ স্যার। জীবনে মানুষ একে অপরের থেকে অনেক সময় দূরে সরে যায়, কিন্তু সেই দূরত্বটাকেই ভবিতব্য না ভেবে আমরা যদি সেই দূরত্বর কারণ বোঝার চেষ্টা করি, তাহলে অনেক সময় সেই দূরত্ব কমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? একদমই তাই। তাই আমার ধারণা তুমি যদি আমার সাথে ভেতরে যাও তাহলে স্যার কিচ্ছু বলবেন না। চলো, তুমি আমার সঙ্গে ভেতরে চলো। না 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 স্যার, আমি ভেতরে যেতে পারবো না। আপনি তো জানেন যে আমি স্যারকে নিজের ঈশ্বর মনে করি, আর ঈশ্বর যদি নিজেই ভক্তকে বলে দেয় মন্দিরের ভেতরে না আসতে, তাহলে আমি ভক্ত হয়ে মন্দিরের ভেতর পা রাখার দুঃসাহস দেখাই কি করে বলুন তো? জানি শুভ, তুমি স্যারের কথা কখনো অমান্য করনি, কিন্তু ওনার সঙ্গে কথা না বললে সমস্যাটা মিটবে কি করে? দেখছো তো যে স্যার তোমার ওপর এখনো কতটা রেগে আছে। তুমি আশা করছো কি করে যে স্যার নিজে বাইরে এসে তোমাকে ভেতরে ডাকবেন? তার চেয়ে তুমি বরং আমার সাথে চলো, দেখো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এসো। না না, আমি যেতে পারবো না স্যার। আমি স্যারকে যতটা সম্মান করি তার থেকে অনেক বেশি ওনার কথার মূল্য দিই। তাই স্যারের রাগ কমতে যতদিনই লাগুক না কেন, আমি এখানে দাঁড়িয়ে ওনার অপেক্ষা করব। আমার এতে কোনো সমস্যা নেই। শুভ, আমি আশা করব তোমার এই অপেক্ষার ফল যেন ভালো হয়, আর দ্রুত যেন সবকিছু ঠিক হয়ে যায়।